মাসুদ রানা সিরিজের গল্প স্বর্গরাজ্য পর্ব ৯। সামনের দিকে পা দুটো মেলে দিয়ে চেয়ারের ওপর শরীরটাকে আরো ঢিল করে দিল রানা। মুচকি হাসির ক্ষীণ রেশটুকু এখনো মিলিয়ে যায়নি ঠোঁটের কোণ থেকে, কিন্তু বীরহাম আর তার সঙ্গীদের চেহারা দেখার মতো হয়েছে। ওরা যেন প্রত্যেকে বাড়ি ফিরে যার যার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে এক বিছানায় দেখতে পেয়েছে। চোখ দুটো বড় হয়ে উঠল এলফাইনের, রুদ্ধ হয়ে এলো নিঃশ্বাস। কিন্তু সবার আগে তিনিই নিজেকে সামলে নিতে পারলেন। কয়েক মুহূর্তের মধ্যে আবার তাকে শান্ত, স্থির, পেশাদার ব্যবসায়ী চরিত্রে ফিরে যেতে দেখা গেল। বলার মতো কিছু খুঁজে না পাওয়া পর্যন্ত চুপ করে থাকলেন। ইঙ্গিতে রাশান ভদ্রলোককে দেখালো রানা। উনিই ঠিক বলেছিলেন, আপনাদের কম্পিউটারটাকে প্রথমে পরীক্ষা করে দেখা দরকার। আমি এবং অ্যাডমিরাল হ্যামিল্টন প্রথম থেকেই নজর রেখেছিলাম ডক্টর করিডনের ওপর। মিথ্যে বললেও বীরহাম বা জেরেমি এলফাইন তা ধরতে পারবে না বুঝতে পেরে সুযোগটা নিল রানা। তাকে আমরা কিভাবে কেন সন্দেহ করলাম সে অনেক কথা, অত কথা শোনার ধৈর্য বোধহয় আপনাদের নেই। এখনকার পরিস্থিতি একটু অন্যরকম। শান্ত কিন্তু অস্বাভাবিক গাম্ভীর্যের সাথে বললেন এলফাইন, সব কথা জানা দরকার আমাদের। বুক ভরে শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলো রানা, তারপর বলল, আসলে প্রথম সূত্রটা আমরা পাই ডক্টর রিচি ব্রেয়ারকে উদ্ধার করার পর। না, অসম্ভব, মিথ্যে কথা। রাগে উন্মাদ নয়, বিস্ময়ের ধাক্কায় বেকুব দেখালো বীরহামকে। ডক্টর রিচি ব্রেয়ার আর তার সহকারী জ্যাকসনকে আবার বাঁচিয়ে তোলার প্ল্যানটা অ্যাডমিরাল হ্যামিল্টনের। মনে মনে তাকে অজস্র ধন্যবাদ জানালো রানা। রূপোর রেকবিতে করে সুযোগটা দেয়া হয়েছে ওকে, সময় ক্ষেপণের জন্য সেটা ব্যবহার করছে ও। বিশ্বাস না হয় মৃদু হেসে বলল ও। ফোনে রিসিভার তুলে ওভারসিজ অপারেটরকে ওয়াল্টার রিড জেনারেল হাসপাতালের 409 নম্বর রুমের সাথে যোগাযোগ করে দিতে বলো। পার্সন টু পার্সন কলের জন্য অনুরোধ করতে পরামর্শ দেব আমি, তাতে কানেকশনটা তাড়াতাড়ি পাওয়া যাবে। তার কোনো দরকার নেই, এলফাইন বললেন। আপনার কথা আমি অবিশ্বাস করছি না। চেহারায় নির্বিকার একটা ভাব ফুটিয়ে তুলে কাজ ঝাঁকালো রানা। ডক্টর ব্রেয়ারকে উদ্ধার করার পর তিনি আমাদেরকে কমেট আর তার ক্রুদের সমস্ত বর্ণনা দেন। সুপারস্ট্রাকচার বদলানো হলেও কমেটকে চিনতে মোটেও বেগ পেতে হয়নি তাকে। এসব অবশ্য আপনারা জানেন। অ্যাডমিরাল হ্যামিল্টনকে তিনি যে মেসেজটা পাঠিয়েছিলেন, আপনাদের লোকেরা সেটা আড়ি পেতে শুনেছিল। তারপর বুঝতে পারছেন না? একটু অধৈর্য দেখালো রানাকে। বাকিটুকু অনুমান করে নিতে কোনো অসুবিধা হয়নি আমাদের। জেসাস আবারাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল কমেট। অনেক মাস পর আবার তাকে দেখা গেল ডক্টর ব্রেয়ারের রিসার্চ স্টেশনের কাছাকাছি একটা আইসলোতে নোংর ফেলা অবস্থায়। মাঝখানের সময়টায় কোথায় ছিল সে? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল ডক্টর ব্রেয়ারের দেয়া কমেটের বর্ণনা থেকে। দক্ষিণ আমেরিকান বন্দরগুলোয় খোঁজ নিতেই জানা গেল সব। এই সময়ই অ্যাডমিরাল হ্যামিল্টন ডক্টর করিডনকে সন্দেহ করতে শুরু করেন। সাংঘাতিক বুদ্ধিমান মানুষ আমাদের এই অ্যাডমিরাল। বলে যান, প্রায় অনুরোধের সুরে বললেন এলফাইন। পরিষ্কার বোঝা গেল মাঝখানের সময়টা দক্ষিণ আমেরিকার উপকূল এলাকায় আন্ডার সি প্রোবের সাহায্যে মিনারেল ডিপোজিট খুঁজছিল কমেট। সেই সাথে এও পরিষ্কার হয়ে গেল জেসাস আবারা আর তার ইঞ্জিনিয়াররা মারা যাওয়ায় প্রোবটা একমাত্র ডক্টর করিডনে অপারেট করতে পারেন। তিনি যে প্রোবটার সহ আবিষ্কারক সে তো সবারই জানা। আশ্চর্য বটে, অনেক কথাই জানেন দেখছি, থমথমে গলায় বললেন এলফাইন। কিন্তু এগুলোকে ঠিক প্রমাণ বলা যায় না। প্রমাণ চান তাই না? মারা যাচ্ছে এমন একজন লোকের মুখের কথাই চলবে? মানে? ডক্টর করিডন মারা যাবার আগে বলে গেছেন। বিশ্বাস করি না। আমার কোলে মাথা রেখে মারা যান তিনি। চোখ বোঝার আগে 3টে শব্দ উচ্চারণ করেন। 3টে শব্দ? গড সেভ দি। কি বলতে চাও তুমি? চেঁচিয়ে উঠল বীরহাম। তোমার মতলবটা কি? নিজের খুনিকে চিনতে পেরেছিলেন ডক্টর করিডন, ঠান্ডা সুরে বলল রানা। দি রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার কবিতা থেকে উদ্ধৃতি দিতে চেষ্টা করছিলেন তিনি। মিল্টনিস্টের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। উইথ মাই ক্রসবো আই শট দ্য আলবাট্রস। তোমার ট্রেডমার্ক বীরহাম। ফর অল এভার্ড আই হ্যাড কিল্ড দ্য বার্ড দ্যাট মেড দ্য ব্রিজ টু ব্লো। সাগরের তলা চষতে যে মানুষটা তোমাকে সাহায্য করেছিল তাকেই তুমি খুন করেছ।
এরপর আর মেল খুঁজে দরকার কি? মারা যাবার আগে নিজের খুনি হিসেবে আঙুল তুলে তোমাকে দেখিয়ে গেছেন তিনি। আপনার ধারণার মধ্যে কোনো ভুল নেই মেজর রানা, ভারী গলায় বললেন এলফাইন। কিন্তু আপনি ভুল লোকের উপর সন্দেহ করছেন। ডক্টর করিডনকে খুন করার নির্দেশ বিরহাম নয়, আমি দিই। বিরহাম আমার সেই নির্দেশ পালন করেছে মাত্র। কিন্তু কেন? ইমমর্টাল লিমিটেডের অপারেশন সম্পর্কে আমাদের সাথে তার মতবিরোধ দেখা দেয়। লোকটা ছিল ওল্ড ফ্যাশনড। অ্যাসাসিনেশন ডিপার্টমেন্ট বন্ধ করে না দিলে আমাদের অস্তিত্বের কথা ফাঁস করে দেবে বলে ভয় দেখাতে শুরু করে সে। কাজেই তাকে মেরে ফেলতে হলো। আমরা একটা মহৎ উদ্দেশ্য সামনে নিয়ে কাজে নেমেছি, পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়। আসল কথা, ডক্টর করিডন সবকিছু জানতেন, তাই তাকে বাঁচতে দেয়া গেল না। একটু থামলো রানা, তারপর গলার সুর পাল্টে শান্তভাবে জানতে চাইল, আমিও তো সব জানি। আমাকে নিয়ে কি করবেন বলে ভেবেছেন আপনারা? সব জানাটা আপনার অপরাধ নয়। রানার চোখে চোখ রেখে বললেন এলফাইন। আপনি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবেন, সেটাই আপনার অপরাধ। কাজেই আপনাকে চলে যেতে হবে। কিন্তু আন্ডারসি প্রোব, সোনার ডিমটা পেরেছিল যারা, ডক্টর করিডন আর জেসা সাবারা, দুজনেই মারা গেছে। আরেকটা মডেল তৈরির জন্য তাহলে থাকলো কে? দৃঢ় আত্মবিশ্বাসের ভাবটা ফিরে এলো এলফাইনের চোখে। কেউ না, নরম সুরে বললেন তিনি। এর জন্য অবশ্য কাউকে আমাদের দরকারও নেই। প্রয়োজনীয় ইনফরমেশন যোগান দিয়ে আমাদের কম্পিউটারকে প্রস্তুত করা হয়েছে। ডেটার যথাযথ অ্যানালাইসিসের মাধ্যমে প্রোবের ওয়ার্কিং মডেল পেতে 90 দিনের বেশি লাগবে না আমাদের। কয়েক সেকেন্ডের জন্য থ হয়ে গেল রানা। এইরকম একটা অপ্রত্যাশিত উত্তর আশা করেনিও। বিস্ময়ের ধাক্কাটা ঝেড়ে ফেলে চেয়ারে সিধে হয়ে বসলো ও। তার মানে ডক্টর করিডন আপনাদের কোনো কাজে লাগতেন না। আপনাদের ডেটা প্রসেসিং ব্রেন সিলটিনিয়াম 279 তৈরির রহস্য আবিষ্কার করতে পেরেছে? আপনি আমাকে তাজ্জব করলেন মেজর রানা। আপনার জানার পরিধি বিস্ময়কর। রিস্টওয়াচ দেখলেন এলফাইন। পিছিয়ে নিজের দলের ভেতর গিয়ে দাঁড়ালেন, তাকালেন বিরহামের দিকে। নিঃশব্দে চোখে চোখে কথা শেষ হলো ওদের মধ্যে। তারপর আবার বললেন তিনি, দুঃখিত বন্ধুগণ, সময় হয়ে গেছে, পার্টি শেষ। বন্ধু এলফাইনের দিকে এক পায়ে গেলেন বৃদ্ধ এড। চোখ দুটো জলজল করছে। আমাদের নিয়ে কি করতে চাও তোমরা জেরমি? বৃদ্ধের চোখের দৃষ্টি সহ্য করতে না পেরে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন এলফাইন। আমাদের কৌতূহল মেটাবার জন্য নিজেদের অনেক গোপন কথা বলেছ। তার মানে কি এই, কেউ আমরা এই বাড়ি থেকে আর বেরোতে পারবো না? অন্যদিকে তাকিয়ে মৃদু সুরে এলফাইন বললেন, তুমি ঠিকই ধরেছ এড। তোমরা কারো কাছে মুখ খোলো, সে ঝুঁকি আমরা নিতে পারি না। কিন্তু কেন? তোমাদের গোপন কথা শুনেছি বলে আমাদের মরতে হবে? তাহলে শোনালে কেন? ধীরে ধীরে বন্ধুর দিকে ফিরলেন এলফাইন। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো রগড়ালেন। তারপর হেলান দিলেন ফায়ারপ্লেসের পাশের দেয়ালে। তার সামনে রানার সাথে যারা রয়েছে তাদের সবার চেহারায় আতঙ্ক আর অবিশ্বাস ফুটে উঠেছে। এখন 11টা বাজে। এখন থেকে ঠিক 42 ঘন্টা 10 মিনিট পর ইমমর্টাল লিমিটেড তার ব্যবসার শুভ সূচনা ঘটাবে। এর 24 ঘন্টা পর আমরা আমাদের প্রথম মক্কেলের যাবতীয় দায় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেব। মক্কেল বা দেশও বলতে পারো। এই ঐতিহাসিক ঘটনাটাকে সাময়িকভাবে গোপন করে যাবার জন্য আমাদের দরকার একটা ডাইভারশন। ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটলে দুনিয়ার সংবাদপত্রে সেটাই হবে হেডিং। বড় বড় দেশের সরকার প্রধান আর নেতারা অস্থির উদ্বিগ্ন হয়ে পড়বেন। সেই সুযোগে আমরা কারো নজরে না পড়ে নিজেদের কাজ গুছিয়ে নেব। সাদা চুলে আঙুল চালাতে চালাতে বৃদ্ধ এড বললেন, আর সেই ডাইভারশন হিসেবে বেছে নিয়েছ আমাদের? বন্ধুর দিকে অনেকক্ষণ চুপ করে তাকিয়ে থাকার পর এলফাইন বললেন, হ্যাঁ। ভয় নয়, বৃদ্ধের চেহারায় ঘৃণা ফুটে উঠল। এই ডাইভারশন সৃষ্টি করার পরামর্শটাও বোধহয় কম্পিউটারের কাছ থেকে পেয়েছ জেরমি। নিঃশব্দে মাথা ঝাঁকালেন এলফাইন। তোমরা সবাই যে যার দেশে এবং নিজ নিজ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 5টা দেশের সরকার, বিজ্ঞান এবং ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করছো তোমরা। যদি কোনো ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে একসাথে মারা যাও, সারা দুনিয়ায় শোকের ছায়া নেমে আসবে। এসব আমি কিছুই বিশ্বাস করতে পারছি না।
ফিস ফিস করে বললেন বেটে খাটো ডেভিড রুস্তভ। প্রায় 2 ডজন লোক আর তাদের স্ত্রীকে গুলি করে মেরে ফেলা পাগলের কৌতুক ছাড়া আর কি হতে পারে? আপনাদের স্ত্রীরা কিছুই জানবেন না, তাদেরকে যার যার ঠিকানায় ফিরে যেতে দেয়া হবে। বীরহামের হাত থেকে একটা গ্লাস নিয়ে তাতে চুমুক দিলেন এলফাইন। আর কাউকে গুলি করারও কোনো ইচ্ছে নেই আমাদের। লাশের গায়ে বুলেটের ফুটো থাকলে হইচই পড়ে যাবে, কিন্তু নির্ভেজাল দুর্ঘটনার বিরুদ্ধে কারো কিছু বলার থাকে না। আপনাদের ব্যাপারে আমরা নির্ভর করব জননী প্রকৃতির উপর, তাকে অবশ্য একটু একটু সাহায্য আমরাও করব। কালো আলখেল্লা পরা গার্ডদের কাছে আসার ইঙ্গিত দিল বীরহাম। তারপর রানার দলের লোকদের দিকে ফিরে বলল, সবাই শার্টের আস্তিন গুটিয়ে তৈরি হন। আগে থেকেই বলা ছিল। বীরহাম থামতেই কামরা থেকে বেরিয়ে গেল ডোনা আবারা। একটু পরই হাতে একটা ট্রে নিয়ে ফিরে এলো সে। ট্রের ওপর কয়েকটা বোতল আর হাইপোডার্মিক সিরিঞ্জ দেখা গেল। ট্রেটা টেবিলের উপর রেখে সিরিঞ্জগুলো ভরতে শুরু করলো সে। রানার দল থেকে ছিটকে বেরিয়ে এলো একজন হ্যাংলা চেহারার লোক। উন্মত্তের মতো হাত ছুড়ে চিৎকার করে বলল, দেখি কোন শালা আমাকে ইঞ্জেকশন দিতে আসে, মারতেই হয় গুলি করো। সাবধান করার জন্য মুখ খুলতে যাবে রানা, তার আগেই গার্ড তার রাইফেলের উল্টো দিকটা সজোরে নামিয়ে নিয়ে এলো লোকটার মাথার পেছনে। জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল লোকটা। কেউ যদি আপত্তি তোলো বা বাধা দেবার চেষ্টা করো, তার ওই একই অবস্থা হবে। বীরহামের হিংস্র চেহারায় আক্রোশ ফুটে উঠল। রানার দিকে তাকালো সে। তুমি আমার সাথে চলো রানা। ডোনার কাছ থেকে নিয়ে রিভলভারটা রানার বুকে তাক করে ধরল। তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত দেনা পাওনা আছে। রানার পিঠে রাইফেল ঠেকিয়ে এগুলো 3 জন গার্ড। দরজা খুলে চওড়া একটা করিডোরে বেরিয়ে এলো বীরহাম, পিছু পিছু রানা। করিডোরের শেষ মাথায় সিঁড়ি, ধাপগুলো অর্ধবৃত্ত আকারের। নিচে বড় একটা হল রুমে নেমে এলো ওরা। একদিকের দেয়ালে 2-2.5 হাত পরপর একটা করে দরজা। সেটা খুলে ভেতরে ঢুকলো একজন গার্ড। আরেকজন গার্ড পেছন থেকে রাইফেলের কুদো দিয়ে রানার শিরদাঁড়ের উপর গুঁতো দিল। ঠাস করে চড় মারল বীরহাম গার্ডের মুখে। ঘাড় ফিরিয়ে তাকালো না রানা, কিন্তু খোলা দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় বীরহামের হিস হিস গলা শুনতে পেল, দরকার হলে গুলি করবে তোমরা, কিন্তু ওর ওপর হাতের সুখ মেটাবো আমি একা। গার্ডের নাকের পাশে 5 আঙ্গুলের দাগ ফুটে উঠল। স্থির দৃষ্টিতে বীরহামের চোখে তাকিয়ে এসে বলল, ইয়েস স্যার। দরজা পেরিয়ে ভেতরে ঢুকেছে রানা। এই সময় পেছন থেকে ঝেড়ে একটা লাথি কষালো বীরহাম। তৈরি ছিল না রানা, কামরার মাঝখানে ছিটকে পড়ল ও। প্রায় সাথে সাথে উঠে বসতে চেষ্টা করলো ও। দরজার কাছ থেকে অট্টহাসিতে ফেটে পড়ল বীরহাম। ইন্দ্রিয়গুলো প্রখর হয়ে উঠেছে বলেই বোধহয় তার হাসির আওয়াজটা কয়েকশো গুণ জোরালো হয়ে উঠে প্রচন্ড আঘাত করতে লাগলো রানার কানে। শরীরে এমন দাউ দাউ আগুন জ্বলে উঠল, নিজেই ভয় পেয়ে গেল রানা। মনে হলো প্রচন্ড রাগে বিস্ফোরিত হতে যাচ্ছে শরীরটা। অনেক কষ্টে নিজেকে সামলে রাখলো ও, জানে পাটা আঘাত করতে গেলেই গুলি খেতে হবে। টলতে টলতে উঠে দাঁড়ালো ও। যা ভেবেছিল তাই। দরজার দুপাশে দাঁড়িয়ে আছে 2 জন গার্ড। আরেকজন কামরার উল্টো দিকের দেয়ালে হেলান দিয়ে। 3 জনের রাইফেলই ওর বুক আর মাথা তাক করে ধরা। সতর্কতার সাথে বীরহামের দৃষ্টি এড়িয়ে গেল ও। চোখ ঘুরিয়ে দেখলো কামরাটার সিলিং এবং দেয়াল সাদা রং করা। কামরার মাঝখানে বড়সড় একটা প্যাড, সেটার চারদিকে নানা ধরনের বডি বিল্ডিং ইকুইপমেন্ট। ফ্লুঅরেসেন্ট লাইট ফিক্সচারের লম্বা সারি থেকে কোমল কিন্তু উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে। অত্যন্ত দামি ইকুইপমেন্ট দিয়ে সাজানো এটা একটা জিমনেশিয়াম। দেয়ালে 15-20টা পোস্টার, প্রত্যেকটিতে কারাতে বা কুংফুর পোজ। দোরগোড়া থেকে কথা বলল বীরহাম, একটু কাজে যাচ্ছি, এই যাবো আর আসবো, এর মধ্যে পেশিগুলো তৈরি করে নাও, প্যারালাল বার দিয়ে শুরু করতে পারো। আবার অট্টহাসি বেরিয়ে এলো তার গলা থেকে। দরজাটা বন্ধ হয়ে গেল। তারপরও আওয়াজটা বাজতে থাকলো রানার কানে, ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। নিজের অজান্তেই শিউরে উঠল রানা। শুধু বদ্ধ উন্মাদ নয়, হিংস্র একটা জানোয়ারের খপ্পরে পড়েছে ও। এবং সবচেয়ে ভয়ের কথা হলো, লোকটার মধ্যে বিন্দুমাত্র সততা নেই। ওর সাথে লাগতে এসে শুধু নিজের ক্ষমতার উপর ভরসা রাখতে রাজি নয় বীরহাম। সাহায্যকারী হিসেবে 3 জন সশস্ত্র গার্ড দরকার তার। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে কলজে শুকিয়ে এলো রানার। পারুক না পারুক বীরহামের সাথে একা লাগতে ওর কোনো আপত্তি নেই,
কিন্তু চারজন সশস্ত্র শত্রুর সাথে লাগতে যাওয়ার চেয়ে বাধা না দিয়ে পড়ে পড়ে মার খাওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। ধীরে ধীরে গার্ডদের দিকে তাকালো রানা। দেহের আকার ও শক্তিতে প্রত্যেকে ওর তুলনায় বড়, পরিষ্কার খুনির চেহারা। শুধু যে রাইফেল নিয়ে আছে তা নয়, কালো আলখেল্লার ভেতর থেকে উঁচু হয়ে রয়েছে ছোড়ার হাতলও। 3 জোড়া তীক্ষ্ণ চোখে পলক নেই, গুলি করার তুচ্ছ ছুতো খুঁজছে যেন। হতাশ বোধ করলো রানা। এদের সাথে কৌশল করতে গেলে ভয়ঙ্কর খেসারত দিতে হবে। তবু বিরহাম ফিরে আসার আগে পালাবার কোনো উপায় করা যায় কিনা ভেবে দেখছে রানা। 5 মিনিট কেটে গেল, কিন্তু আসার কোনো আলো দেখল না। একবার পকেটে হাত ভরতে গেল, পেছন থেকে একজন গার্ডের ধমক শুনে রুমাল বের না করে হাতটা শরীরের পাশে নামিয়ে নিল ও। একটু পর অন্যমনস্কতার ভান করে পায়চারি শুরু করতে যাচ্ছিল। এবার 3 জন গার্ডের একজনও বাধা দিল না, শুধু ঘরের ভেতর বজ্রপাতের আওয়াজ হলো এবং কানের পাশ দিয়ে ব্রিং করে বুলেট ছুটে যাবার শব্দ পেল ও। এরপর আর এক চুল নড়েনি রানা। কয়েক সেকেন্ড পর দোরগোড়ায় আবার দেখা গেল বিরহামকে। উফ! পরম স্বস্তির হাঁপ ছেড়ে একগাল হাসল সে। আমি তো ভেবেছিলাম চালাকি করতে গিয়ে মারা পড়েছো তুমি রানা। সেরকম কোনো অঘটন ঘটে গেলে দুঃখের আর সীমা থাকতো না আমার। ডিনার জ্যাকেট বদলে সাদা ঢিলেঢালা কারাতে পোশাক পরে এসেছে বিরহাম। জিআই না কি যেন বলে পোশাকটাকে এই মুহূর্তে ঠিক মনে করতে পারল না রানা। খালি পা ফেলে শান্তভাবে হেঁটে এলো সে। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে তালা লাগিয়ে দিল একজন গার্ড। রানার সামনে প্যাডের উপর এসে দাঁড়ালো বিরহাম। বলো রানা, কারাতে বা কুংফু জানো? চেহারা অস্বস্তি নিয়ে বিরহামের কোমরে পেঁচিয়ে থাকা কালো বেল্টটার দিকে তাকিয়ে থাকলো রানা। তারপর মুখ তুলল। বুঝলো সিদ্ধান্তটা ভুল নেয়নিও। পড়ে পড়ে মার খেলে তবু হয়তো প্রাণে বেঁচে যাবার ক্ষীণ একটু আশা আছে। নিঃশব্দে এদিক ওদিক মাথা নাড়ল ও। জুডো? না, মারপিট ভালো লাগে না আমার। যা ভেবেছিলাম বোঝা গেল, তোমাকে পিটিয়ে খুব একটা মজা পাওয়া যাবে না। তুমি আমার প্রতিদ্বন্দ্বী নও। কাঁধ ঝাঁকালো বিরহাম। তবু নেই আমার চেয়ে কানা মামা ভালো। কিন্তু মজার কথা কি জানো, তোমার সম্পর্কে ডোনার ধারণাটা কিন্তু ঠিক উল্টো। ওর বিশ্বাস আসলে তুমি প্রচণ্ড শক্তি রাখো, কিন্তু সেজে থাকো দুর্বল ভেড়া। অবশ্য সত্যি মিথ্যে এখনই জানা যাবে। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে বিরহামকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে রানা। কল্পনা করতে গিয়ে কোথাও কোনো গলদ দেখল না রানা, কিন্তু আবার উপলব্ধি করলো কল্পনাটাকে বাস্তবে রূপ দিতে বাদসাচ্ছে 3টে রাইফেল। চেহারায় যাতে ঘৃণার ভাবটুকু ফুটে না ওঠে সেজন্য নিজের সাথে যুঝতে হলো ওকে। ঢোক গিলে চোখে মুখে ভীতির ভাব ফুটিয়ে তুলে কাপা গলায় বলল, আমাকে ছেড়ে দাও ভাই, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে মারবে কেন? বোকার মতো মিথ্যে কথা বলেছি আমি। কুয়াশায় বোটটাকে আমি দেখতেই পাইনি, খোদার কসম বলছি। পরস্পরের মুখ চাওয়াচাই করতে শুরু করলো গার্ড 3 জন। একাধারে কৌতুক এবং নৈরাশ্যের ছাপ ফুটে উঠেছে তাদের চেহারায়। মারপিটটা যে জমবে না এরই মধ্যে বুঝতে শুরু করেছে ওরা। বিরহামের চেহারা রাগে বিভৎস হয়ে উঠল। হুঙ্কার ছাড়ল সে, চপ শালা! আমার বোটের গায়ে হাত দেবার সাহস যে তোর হবে না সে তো আমার জানা কথা, কিন্তু মিথ্যে কথা বলেছিস বলেই তো তোর সাথে আমার শত্রুতা। রেডি হ। কোণঠাসা ইঁদুরের মতো নিজের চারদিকে উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকালো রানা। আতঙ্কে কাঁপতে শুরু করলো শরীর। কেন ভাই, কি লাভ তোমার আমাকে খুন করে? খোদার কিরে, একটা কথাও বলবো না কাউকে, আমাকে ছেড়ে দাও, দোহাই লাগে। হাত দুটো দয়া প্রার্থনার ভঙ্গিতে জোর করে বিরহামের দিকে এগোলো ও। থাম! গর্জে উঠল বিরহাম। আর যদি এক পা এগোবি খুন করে ফেলবো। নিশ্চল হয়ে গেল রানা। ওর প্ল্যানটা কাজে লাগছে। কোনো রকম বাধা বা প্রতিরোধের সৃষ্টি না করলে বেশিক্ষণ উৎসাহ ধরে রাখতে পারবে না বিরহাম। বলা যায় না বিরক্ত হয়ে ওকে রেহাই দিলেও দিতে পারে। আশ্চর্য, কোন শালা তোকে মেজর বানালো? কর্কশ সুরে বলল বিরহাম। আমার ধারণা তুই একটা হোমো, ওটা দিয়ে ওপরওয়ালাদের মন জয় করেছিস। প্যাডের মাঝখানে চলে এলো সে। কারাতের সূচনা পর্বের একটা পোজ নিল। না, থামো, তোতলাতে শুরু করলো রানা। পর মুহূর্তে এক ঝটকায় মাথাটা পেছন দিকে সরিয়ে নিল, সেই সাথে পিঠ বাঁকা করে একদিকে খানিকটা ঘুরিয়ে নিল শরীর। সাংঘাতিক ভয়ে এইরকম বিদঘুটে ভঙ্গি করে থাকে মানুষ।
এটা যে আত্মরক্ষার একটা কৌশল সেটা বীরহামকে বুঝতে দিল না ও। বীরহামের চোখের মনি ক্ষীণ একটু নড়ে উঠতে দেখে বুঝতে পেরেছিল আক্রমণটা আসছে। হাতের উল্টো পিঠ দিয়ে বিদ্যুৎ গতিতে পাঞ্চ করেছিল বীরহাম। ভয় পেয়ে রানা এভাবে সরে গিয়ে ফাঁকি দেবে তা সে আশা করেনি। রানার চোয়ালে লাগলো ঘুষিটা বটে, কিন্তু লেগেই পিছলে গেল, তেমন জখম করতে পারল না। এলোমেলো পা ফেলে পিছিয়ে গেল রানা, আগে পিছু দুলতে শুরু করলো শরীর। ওদিকে ধীরে ধীরে সামনে এগোতে শুরু করলো বীরহাম, ঠোঁটে ক্রূর হাসি। রানার জন্য মহা মুশকিল হলো প্রতিটি আক্রমণ ঠেকাবার কৌশল রপ্ত করা আছে ওর, অথচ নিজেকে অনভিজ্ঞ গোবেচারা প্রমাণ করার জন্য মার খেতে হবে ওকে, প্রতিহত করা চলবে না। কাজটা যে সাংঘাতিক কঠিন হাড়ে হাড়ে টের পেল ও। বীরহাম হামলা চালাতে আসছে দেখলে নিজের অজান্তে শক্ত হয়ে ওঠে শরীরের পেশি, ঠেকাবার জন্য উপযুক্ত ভঙ্গি নিতে চায়। শরীরটাকে জোর করে দমিয়ে রাখতে চেষ্টা করলো ও। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল বীরহাম, শরীর ঢিল করে দিয়ে ঘুষিটা বুকে নিল রানা। পর মুহূর্তে লাফিয়ে উঠে ওর মাথা লক্ষ্য করে লাথি চালালো বীরহাম। রানার গোটা মুখ যেন একটা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে থেতলে গেল। প্যাডের ওপর থেকে ছিটকে পড়ল দেয়ালে সেট করা একসার হরাইজন্টাল বারের গায়ে, ওখান থেকে মেঝেতে। নিঃসার পড়ে থাকলো ও। ফাটা ঠোঁট থেকে বেরিয়ে আসা রক্তের লোনা স্বাদ পেল জিভে। জিভের ডগা দিয়ে অনুভব করলো সামনের কটা দাঁত একটু যেন নড়বড় করছে। ওঠো রানা, ওঠো, আদরের সুরে বলল বীরহাম। খাড়া হও, শিখতে হলে অমন এক আত্ম তো লাগবেই, ওঠো। টলমল করতে করতে উঠে দাঁড়ালো রানা, মাতালের মতো দুলতে দুলতে এগুলো প্যাডের দিকে। সমগ্র অস্তিত্ব জুড়ে পাল্টা আঘাত হানার তীব্র একটা ঝোঁক অনুভব করলো ও। এবার নিয়ম ধরে আক্রমণ চালালো বীরহাম। দুমদুম হাতুড়ির বাড়ির মতো রানার মাথায় নেমে এলো জোড়া হাতের বিদ্যুৎ গতি ঘুষি, এর যেন কোনো শেষ নেই। সেই সাথে উন্মুক্ত বুকের খাঁচা লক্ষ্য করে ফ্রন্ট কিক চালালো বীরহাম। যতটা শব্দ শুনে তার চেয়ে বরং অনুভব করে বুঝলো রানা পাঁজরের একটা হাড়ে চির ধরল। স্লো মোশন সিনেমায় যেমন দেখা যায়, ধীরে ধীরে হাঁটু ভেঙে বসে পড়ল রানা, তারপর মুখ থুবড়ে পড়ে গেল সামনের দিকে। এমন সাংঘাতিকভাবে আহত হয়েছে যে রক্ত আর বমিতে মাখামাখি হয়ে গেল মুখ। প্যাডের ওপর সেগুলোর একটা পুকুর তৈরি হলো। ক্রমশ বড় হচ্ছে পুকুরের পরিধি, ফুলে উঠেছে ঠোঁট জোড়া, নাকের ফুটো চিরে গেছে। বুকে কেউ যেন ছোড়া গাচ্ছে। প্রচণ্ড ব্যথায় চোখের সামনে অন্ধকার দেখছে রানা, কিন্তু মাথাটা এখনো ঠান্ডা রাখতে পেরেছে, চিন্তা শক্তিও লোপ পায়নি। ভয় হলো জ্ঞান হারিয়ে ফেলবে। জোর করে সজাগ থাকার চেষ্টা করলো ও, কিন্তু সেই সাথে ভান করতে শুরু করলো জ্ঞান হারিয়ে ফেলছে। আক্রোশে রানার চারদিকে লাফালাফি শুরু করলো বীরহাম। শালা আমাকে ঠকাচ্ছে, অজ্ঞান হয়ে গিয়ে ফাঁকি দিতে চায়। একজন গার্ডকে ইঙ্গিত করলো সে, তাজা করো ওকে। দরজা খুলে বাথরুমে ঢুকলো একজন গার্ড। ভিজে তোয়ালে নিয়ে বেরিয়ে এলো সে। কোনো রকম মায়া মমতা না দেখিয়ে জোর দিয়ে খসখস করে ঘষে রানার মুখটা মুছে দিল সে। তারপর লাল হয়ে ওঠা কাপড়ের ওপর দিয়ে ঘাড়টা কম্প্রেস করলো। কিন্তু তবু রানাকে নড়তে না দেখে আবার বেরিয়ে গেল গার্ড জিমনেশিয়াম থেকে। ফিরে এলো খানিকটা কটুগন্ধি লবণ নিয়ে। খক করে কেসে উঠল রানা, একবার দুবার, তারপর হরহর করে খানিকটা রক্ত ঢেলে দিল গার্ডের বুটে। গড়িয়ে মেঝেতে পিঠ দিল ও। আবার চোখ মেলতে দেখলো ওর ওপর ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড দৈত্যটা। দৈত্যের কদর্য চেহারায় উজ্জ্বল হাসি ফুটে উঠল। খারাপ কথা রানা, অন্যায়। ক্লাসে ঘুমিয়ে পড়লে তার শাস্তি কি জানো? পর মুহূর্তের রাগে আরো বিকৃত দেখালো চেহারা। ওঠো, উঠে দাঁড়াও। অন্যায়? ক্লাস? ভাঙা গলায় বিড়বিড় করে উঠল রানা। ঠোঁটের গায়ে শুকনো রক্তের ওপর তাজা রক্ত গড়াতে দেখা গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। উত্তরে রানার নাভির ওপর একটা পা তুলে দিয়ে চাপ দিতে শুরু করলো বীরহাম। গুঙ্গিয়ে উঠল রানা, থরথর করে কেঁপে উঠল শরীর। পায়ের চাপ কমালো বীরহাম। ওঠ বলছি। পারছি না যে। পিছিয়ে এলো বীরহাম, অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। তারপরে বিদ্যুৎ গতিতে লাথি চালালো সে। মাথায় লাথি খেয়ে ঘুরে গেল রানার শরীর। এবার ভান নয়, সত্যি সত্যি জ্ঞান হারালো ও। কুত্তাটার হুঁশ ফেরাও, উন্মাদের মতো চিৎকার করে বলল বীরহাম। ওকে আমি নিজের পায়ে দাঁড়ানো অবস্থায় দেখতে চাই।
আর চোখে পরস্পরের দিকে তাকালো তিনজন গার্ড। গম্ভীর হয়ে উঠেছে চেহারাগুলো। বীরহামের কাপুরুষতা দেখে ওদেরও ঘৃণা ধরে গেছে, কিন্তু হুকুমই ওদের মধ্যে দুজন রানার জ্ঞান ফিরিয়ে আনতে চেষ্টা করলো। ঝাড়া 7 মিনিট চেষ্টা করার পর রানা নড়ে উঠল বটে, কিন্তু ওদের কারো বুঝতে বাকি থাকলো না যে কেউ ধরে দাঁড় করালে তবেই উঠে দাঁড়াতে পারবে ও। সেই নির্দেশই দিল বীরহাম। রানাকে দাঁড় করিয়ে ওর 2 বগলের নিচে কাঁধ দিয়ে রাখলো গার্ড দুজন। গার্ডদের মাঝখানে নিষ্প্রাণ ভিজে চিনির বস্তার মতো ঝুলতে থাকলো রানা। এই অবস্থায় আবার ওর ওপর হামলা চালালো বীরহাম। ঘামে ভিজে গেল তার সাদা ড্রেস, সামনের অংশটা লাল হয়ে উঠল। নিজের অবস্থা ভালো বুঝতে পারছে না রানা। এই জ্ঞান থাকছে, এই সব অন্ধকার হয়ে যাচ্ছে। শুধু অনুভব করলো আবেগ, বোধ, অনুভূতি সব হারিয়ে ফেলেছে ও। মাথাটা আগের মতো কাজ করছে না, লোপ পেয়েছে চিন্তার শক্তি। ভোঁতা আওয়াজ শুনতে পাচ্ছে ও, প্রতিটি আওয়াজের সাথে ঝাঁকি খাচ্ছে শরীর, কিন্তু তেমন ব্যথা অনুভব করছে না। উপলব্ধি করলো ওর ব্রেন আর শরীর যোগাযোগ হারিয়ে ফেলেছে বাস্তবের সাথে। হাঁপিয়ে উঠেছে বীরহাম, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রানার পেট লক্ষ্য করে পা চালালো সে আবার। এবার নিয়ে 6 বার চোখের সামনে অন্ধকার দেখল রানা। গার্ডদের কাঁধের উপর থেকে ছিটকে পিছিয়ে গেল শরীরটা, ভারী বস্তার মতো প্যাডের উপর ধপ করে পড়ল। বীরহামের চেহারা থেকে ধীরে ধীরে মুছে গেল হিংস্র ভাবটা। শূন্য দৃষ্টিতে রক্তাক্ত আঙুলের গিঁটগুলো পরীক্ষা করলো সে। বুকটা নিঃশ্বাসের সাথে ঘন ঘন ওঠানামা করছে। হাঁটু মুড়ে বসলো ও, মুঠো করে ধরলো রানার মাথার চুল। মাথাটা একপাশে টেনে নিয়ে গেল যাতে পুরো গলাটা দেখতে পায়। এরপর রানার গলার উপর ডান হাত উঁচু করলো বীরহাম। হাতটার তালু খোলা, শেষ আঘাতটা হানার জন্য সম্পূর্ণ তৈরি সে। জুডোর এই একটা চাপই যথেষ্ট, রানাকে আর বাঁচতে হবে না। বাড়িটা পড়লেই পেছন দিকে ঝাঁকে খাবে মাথা, ভেঙে যাবে ঘাড়। কিন্তু প্রায় অজ্ঞান অবস্থায় থাকলেও কেমন করে যেন মৃত্যুর পদধ্বনি ঠিকই শুনতে পেল রানা। প্রথমে বিরক্তি অনুভব করলো ও, কে যেন গভীর ঘুম থেকে জাগাবার চেষ্টা করছে ওকে। কিন্তু জাগতে গিয়ে ব্যথা অনুভব করলো শরীরে। ভাবলো দরকার কি, তার চেয়ে যেমন আছি তেমনি থাকি। কিন্তু যে ওকে জাগাবার চেষ্টা করছে সে ছেড়ে দেবার বান্দা নয়, সে তার চেষ্টা চালিয়েই যাচ্ছে। তার সেই চেষ্টাটাও কেমন যেন অদ্ভুত, রাগ করছে আবার অভয়ও দিচ্ছে। অগত্যা আবার ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করলো রানা। এবারও তীব্র ব্যথা অনুভব করলো ও। মনে হলো আবার গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কিন্তু তলিয়ে যাবার ঠিক আগের মুহূর্তে তাকে দেখতে পেল রানা। ঠিক তাকে নয়, তার ভুরু, কাঁচা পাকা একজোড়া কুঁচকে ওঠা ভুরু। চেহারার বাকিটা কল্পনা করে নিতে পারল রানা। নীরবে তিরস্কার করছেন ওকে মেজর জেনারেল রাহাত খান। সারা শরীরে যেন বিদ্যুতের স্পর্শ অনুভব করলো রানা। চোখের পাতা নড়ে উঠল। আবছাভাবে দেখলো ওর গলার উপর হাত নামিয়ে আনতে যাচ্ছে বীরহাম। সাথে সাথে বিপদটা টের পেয়ে গেল রানা। তৈরি হয়ে গেল ও। না, হাতটা নামালো না বীরহাম, কিন্তু ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো দরজার দিকে। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ডোনা আবারা। চেহারা রাজ্যের আতঙ্ক আর বিস্ময় ফুটে আছে। না, আবার বলল সে, প্লিজ, এ তোমাকে মানায় না। হাতটা তবু নামালো না বীরহাম। এত কিসের দরদ? ওকে মারলে তোমার কি আসে যায়? কিছুই আসে যায় না, কিন্তু ও তো একটা মানুষ। একজন অসহায় লোকের উপর তোমার এই নির্মমতা কেন? তুমি না পুরুষ মানুষ, তুমি না সবল পুরুষ মানুষ। কেউ দুঃসাহস দেখালে তবেই না তোমার নিষ্ঠুর হওয়া মানায়। তুমি আমাকে নিরাশ করছো অস্কার। ধীরে ধীরে হাতটা নামিয়ে নিল বীরহাম। উঠে দাঁড়ালো। ডোনা আবারের দিকে এগোবার সময় নেশাখরের মতো এদিক ওদিক দুলতে লাগলো শরীরটা। এলোমেলো পা ফেলে ডোনা আবারের সামনে গিয়ে থামলো সে। খপ করে ধরলো তার পোশাকের সামনের অংশ, হ্যাচকা টান দিয়ে ছিঁড়ে ফেলল। হাত দিয়ে বুক ঢাকলো ডোনা। তার গালে ঠাস করে চড় মারল বীরহাম। কুত্তি, আমার ব্যাপারে নাক গলাতে তোকে না আমি বারণ করেছি? আমার বা আর কারোর সমালোচনা করার কোনো অধিকার নেই তোর। গদি মোড়া নরম সোফায় পাছা রেখে সময় কাটাও, ওদিকে দুনিয়ার কঠিন কাজগুলো সারতে দম বেরিয়ে যাবার অবস্থা হয় আমার। ফের যদি চর কষার জন্য হাত তুলল ডোনা আবারা, কিন্তু সেটা খপ করে ধরে মুচড়ে দিল বীরহাম। ব্যথায় ছটফট করতে শুরু করলো ডোনা আবারা। দাঁত বের করে হাসল বীরহাম।
এখানেই একজন পুরুষের সাথে একজন মেয়ের পার্থক্য। গায়ের জোর মাই ডিয়ার, তুমি বোধহয় ভুলে গিয়েছিলে। ডোনা আবারাকে ঠেলে দরজার ওপারে সরিয়ে দিল বিরহাম। গার্ডদের দিকে ফিরল ও। ব্লাডি বাস্টারটাকে বাকি সবার সাথে ফেলে দিতে হবে, হুকুম করল সে। গভীর ঘন অন্ধকার থেকে উঠতে শুরু করলো রানা। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসছে ওর। নাগালের বাইরে ক্ষীণ একটু আলোর আভাস, এই আছে এই নেই, সেটার দিকে হাত বাড়াতে গেলেই আবার গভীর ঘন অন্ধকারে তলিয়ে যাচ্ছে ও। মারা গেছি, আমি মারা গেছি, অস্পষ্টভাবে মনে পড়ল ওর। কিন্তু তারপরই আরও একটা শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠল ও। অদ্ভুত একটা অনুভূতি নড়াচড়ার সাথে ক্রমশ জোরালো হচ্ছে। একটু পরেই সেটাকে চিনতে পারল, বুঝলো দুনিয়ার বুকে এখনো বেঁচে আছে ও। ব্যথা যন্ত্রণা ক্রমশ ছড়িয়ে পড়ছে সারা শরীরে। গুঙিয়ে উঠল ও, কিন্তু ব্যথাটাকে চিনতে পেরে পুলক অনুভব করল। যিশু, তোমার অপার মহিমা, তোমায় লাখো সালাম। তুমি ওকে ফিরিয়ে দিয়েছ এই ঋণ। যেন অনেক অনেক দূর থেকে ভেসে আসছে রানার কানে কথাগুলো। পর মুহূর্তে আবার অন্ধকারে তলিয়ে যেতে শুরু করলো ও। এবার কিন্তু শরীরটাকে ঢিল করে না দিয়ে মনটাকে নিস্তেজ করে না রেখে জুঝতে শুরু করলো ও। প্রায় সাথে সাথে অন্ধকার থেকে উঠে এলো। এবার আরো পরিষ্কার শুনতে পেল কথাগুলো। রানা, রানা, আমি রিটা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ রানা? চোখ মেলো রানা। চোখ মেলতে চেষ্টা করলো রানা, কিন্তু পারল না। তার কারণ হঠাৎ বন্ধ পাতায় উজ্জ্বল আলো লেগে ধাঁধিয়ে গেল চোখ। সেই সাথে একটা গন্ধ ঢুকলো নাকে, তাজা ঠান্ডা বাতাসের গন্ধ। অনুভব করলো ওর মাথার নিচে নরম একটা হাত। তারপর ধীরে ধীরে চোখ মেলল ও। প্রথমে কিছু দেখতে পেল না, সব কেমন যেন ঝাপসা আর ছেঁড়া ফাটা। অস্পষ্টভাবে দেখলো ওর উপর ঝুঁকে রয়েছে মানুষ আকৃতির একটা কাঠামো। ঠোঁট দুটো ফাঁক করে কথা বলার চেষ্টা করলো ও, কিন্তু গোঙানি আর দুর্বোধ্য কটা শব্দ ছাড়া কোনো আওয়াজ বের হলো না। যতদূর বুঝতে পারছি আমাদের মেজর রানা নবজন্ম লাভ করতে শুরু করেছেন। অস্পষ্টভাবে কথাগুলো শুনতে পেল রানা। গলাটা রিটার্ন নয় এটুকু বুঝতে পারল। সুরে গভীরতা আর পুরুষালী ভাব রয়েছে। কিভাবে যে উনি বেঁচে আছেন সেটাই আমার কাছে আশ্চর্য লাগছে। আবার শোনা গেল সেই কণ্ঠ। যিশু সাক্ষী, জ্ঞান ফিরে না পেয়ে উনি মারা গেলেই বোধহয় ভালো করতেন। অবস্থা দেখে বুঝতে পারছি কেউই আমরা আর ফেরার জন্য বেঁচে থাকবো না। মেলা বকবক করবেন না তো, ঝাঁজের সাথে বলল রিটা। রানাকে বাঁচতেই হবে, বুঝতে পারছেন না? ওই এখন আমাদের একমাত্র ভরসা। আশা, ভরসা, ফিসফিস করে উঠল রানা। মনে পড়ছে আশা নামের একটা মেয়ের সাথে একবার ডেট হয়েছিল। শরীরের পাশে ব্যথাটা আচমকা মাংসের ভেতর গরম লোহার ছ্যাঁকা দিয়ে উঠল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ওর মুখে কোনো অনুভূতি নেই। থ্যাতলানো মাংস অসাড় হয়ে গেছে। তারপরে কারণটা বুঝতে পারলো ও। বুঝতে পারলো চোখের সামনে কেন শুধু ছায়া দেখতে পাচ্ছিল এতক্ষণ। ওর মুখের উপর থেকে স্বচ্ছ এক টুকরো ভিজে নাইলন তুলে নিল রিটা। কাছের একটা ডোবা থেকে হিম ঠান্ডা পানি তুলে নিয়ে এসে রানার ক্ষতগুলো ভিজিয়ে রাখছিল এতক্ষণ রিটা। খানিক চেষ্টা করার পর পুরোপুরি চোখ মেলল রানা। সোনালি একরাশ চুলের মাঝখানে উদ্বেগ মাখা একটা মুখ। ওকে চোখ মেলতে দেখে উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল রিটা। রিটার পাশ থেকে সেই গলাটা আবার কথা বলে উঠল। কেমন আছেন মিস্টার রানা? ট্রাকের নাম্বার প্লেটটা দেখে রেখেছেন তো, নাকি ওটা একটা বুলডোজার ছিল? মাথাটা একটু ঘুরিয়ে তাকাতে বেন হলের সাথে চোখাচোখি হলো রানার। আনন্দ আর খুশি উপচে পড়ছে চেহারা থেকে। হাসতে কোনো অসুবিধা হলো না রানার। বিশ্বাস করবেন কিনা জানি না, ওটা ছিল একটা দৈত্য, হাতির পায়ের মতো আঙুল। কিন্তু আমি ভাবছি অন্য লোকটার কথা। আপনার যদি এই অবস্থা করে থাকে সে, না জানি আপনি তার কি অবস্থা করেছেন। নিচে ভয় পাচ্ছ হল? বিশ্বাস করো তার গায়ে একটা টোকাও মারিনি আমি। বিস্ময়ে অবিশ্বাসে হা হয়ে গেল হলের মুখ। ভেতরে লালচে আলজিপটা পর্যন্ত দেখা গেল। অসম্ভব! ভেবেছেন আপনার সম্পর্কে কিছু জানি না আমি? ভুলে গেছেন আমি ন্যাশনাল ইন্টেলিজেন্সের একজন এজেন্ট? আর যাই হোক, মুখ বুঝে মার খাবার মতো মানুষ মাসুদ রানা নন। আহ!
হলের গায়ে ঠেলা দিয়ে তাকে সরিয়ে দিতে চেষ্টা করলো রিটা। আপনি দেখছি বিপদ ভুলে গল্প জুড়ে দিলেন। রানার মুখের ওপর ঝুঁকে পড়ল সে। রানা, মন দিয়ে শোনো। মনে করো আমার প্রতিটি শব্দ ওজন করা একটুও বাড়িয়ে বলছি না। আমাদের সবাইকে যদি বাঁচাতে হয়, যেভাবে হোক তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এখান থেকে বেরোতে হবে তোমাকে, সাহায্য আনতে। কান দিল না রানা রিটার কথায়। জানে নড়তে গেলেই তীব্র ব্যথা বাধা দেবে ওকে। তাই প্রায় এক ঝটকায় বসার ভঙ্গিতে তুলে ফেলল শরীরটাকে। পাঁজরের ভেঙে যাওয়া হাড়টা চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইল যেন। প্রচণ্ড যন্ত্রণায় চোখে অন্ধকার দেখল ও। মনে হলো বিরাট একটা সাঁড়াশির মাঝখানে ওর বুকটাকে ঢুকিয়ে নিয়ে কেউ যেন চাপ দিচ্ছে। মাথা ঘুরে পড়ে যাচ্ছিল আবার। ওর কাঁধ ধরে ফেলল রিটা আর বেন হল। ঝাড়ার 10 সেকেন্ড পর ধীরে ধীরে চোখ মেলল রানা আবার। নিজের চারদিকে তাকালো। কিছু একটা দেখলো বটে, কিন্তু দেখেই সেটাকে চিনতে পারল না ও। মনে হলো দুর্বোধ্য দুঃস্বপ্ন দেখছে। অবাস্তব দৃশ্যটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো ও। তারপর ধীরে ধীরে ঘাড় ফেরালো রিটা আর বেন হলের দিকে। রানার চেহারায় স্তম্ভিত বিস্ময় ফুটে উঠতে দেখলো ওরা। একটু একটু করে চোখ খুলে যাচ্ছে রানার। কোথায় রয়েছে ওরা সেটা যেন পরিষ্কার হয়ে আসছে। রিটার নরম কাঁধে ওর আঙুলের নখ টেপে গেল, কিন্তু প্রতিবাদ জানালো না রিটা, যেন কিছু অনুভব করছে না সে। মাই গড, এ কিভাবে সম্ভব? ফিসফিস করে বলল রানা। 20-25 সেকেন্ড অনড় বসে থাকলো ও। বিধ্বস্ত হেলিকপ্টারটা মাত্র 10 গজ দূরে পড়ে রয়েছে গভীর নালার নিচে। নালার মাঝখানে ঘন কাদা, তোবড়ানো অ্যালুমিনিয়ামের স্তূপটা কাদায় প্রায় ডুবে আছে। নালার দুপাশে ঢাল প্রায় খাড়াভাবে উঠে গেছে 100 ফিট। মাথার উপর লম্বা একটা ফাটলের ওদিকে দেখা গেল আইসল্যান্ডের আকাশ। লক্ষ্য করলো বিধ্বস্ত কপ্টারটা বেশ বড়, সম্ভবত টাইটান শ্রেণীর। অন্তত 30 জন প্যাসেঞ্জার বইতে পারে। প্রথম অবস্থায় কপ্টারের গায়ে যে রঙই চড়ানো হয়ে থাকুক, এখন আর সেটা চেনার উপায় নেই। আদি রং এবং মার্কিংয়ের ওপর নতুন রং চড়ানো হয়েছে। ককপিটের পেছনের ফিউজিলাস ভেঙে গিয়ে ভেতর দিকে ডেবে গেছে। বাকি ফ্রেমওয়ার্কও ভেঙে খান খান। এইরকম একটা অ্যাক্সিডেন্টের পর কোনো প্যাসেঞ্জারের পক্ষে বেঁচে যাওয়া সম্ভব নয়। তাহলে সে, রিটা, বেন হল কোত্থেকে এলো? তারপর লক্ষ্য করলো রানা, নালার পাশে ঢালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও মানুষ। প্রত্যেকের শরীর দুমড়ে মুচড়ে পড়ে আছে। অনেককেই আবছাভাবে চিনতে পারল রানা। অবাক কাণ্ড, নড়াচড়া করছে সবাই, কিন্তু কেউ গোঙাচ্ছে না বা চিৎকার করছে না। বীরহামের ট্রফি রুমে শেষবার এদেরকে দেখেছিল ও। বীরহাম আর এলফাইনের উল্টো দিকে ওর সাথে দাঁড়িয়েছিল এরা সবাই। মনে হলো সবাই বেঁচে আছে, কিন্তু প্রত্যেকে মারাত্মকভাবে আহত। ঢালের উপর বিদঘুটে ভঙ্গিতে পড়ে থাকা দেখে বোঝা যায় সবারই হাড়গোড় ভাঙা পড়েছে। রুদ্ধশ্বাসে জানতে চাইল রানা, কি কি ঘটেছে? আপনি যা ভাবছেন তা নয়, মৃদু কণ্ঠে বলল বেন হল। তাহলে কি? মেরে ফেলার জন্য নিশ্চয় কোথাও আমাদের নিয়ে যাচ্ছিল বীরহাম। এই সময় অ্যাক্সিডেন্ট করে কপ্টার? না, বলল হল, আমরা অ্যাক্সিডেন্ট করিনি। ভাঙা কপ্টারটা এখানে আগে থেকেই ছিল। বোধহয় কয়েক দিন বা কয়েক সপ্তাহ আগে ফেলে রেখে যাওয়া হয়েছিল। চোখে অবিশ্বাস নিয়ে হলের দিকে তাকিয়ে থাকলো রানা। ভিজে মাটিতে শুয়ে আছে হল, বিশেষ নড়াচড়া করছে না। কাদা লেগে নোংরা হয়ে আছে কাপড় চোপড়। সব কথা খুলে বলল আমাকে হল, তুমি আমাদের সাথে কেন? আমরাই বা এলাম কিভাবে এখানে? অ্যালবার্ট্রাস ডকের কাছে ঘুরঘুর করছিলাম, কিন্তু কোনো সূত্র পাবার আগেই বীরহামের লোকের হাতে ধরা পড়ে যাই। বীরহামের বাড়িতে নিয়ে গিয়ে বাকি সবার মাঝখানে ফেলা হয় আমাকেও। কিভাবে যে উঠে দাঁড়ালো রানা নিজেও ভালো বলতে পারবে না। টলে পড়ে যাচ্ছিল, কিন্তু সামলে নিল কোনো মতে। লক্ষ্য করলো ওর দিকে তাকিয়ে আছে রিটা, কিন্তু সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল না। কাদার ওপর শক্ত পাথর হয়ে বসে আছে সে। হলের মতো সেও বিশেষ নড়াচড়া করছে না। কি হয়েছে তোমাদের? নিচু গলায় জানতে চাইল ও। হঠাৎ ফুপিয়ে উঠল রিটা, পিঠটা ফুলে ফুলে উঠল তার। হলের দিকে ফিরল রানা। কি ব্যাপার হল, চুপ করে আছো কেন? আমরা সবাই আহত, কিন্তু এখনই মারা যাব এমন অবস্থা নয় কারো। বীরহাম ঠিক এই চেয়েছিল। আমাদের 1 নম্বর শত্রু আবহাওয়া। টেম্পারেচার এখন 40 ডিগ্রির নিচে।
কয়েক ঘন্টার মধ্যে ফ্রিজিং পয়েন্টে নেমে যাবে। এরপর ঠান্ডার শকে একে একে মারা যেতে শুরু করব আমরা। সকালবেলা দেখা যাবে এই নালায় আমরা সবাই বরফ হয়ে পড়ে আছি। বিরহাম ঠিক তাই চেয়েছিল মানে? বুঝতে পারছেন না? আমাদের এই হালের জন্য কোনো অ্যাক্সিডেন্ট তাই নয়। বিরহাম আপনাকে মারধর করে তক্তা বানাবার খানিকক্ষণ পর আমাদের সবাইকে নেমবুটলের হেভি ডোজ দেওয়া হয়। আমরা সবাই জ্ঞান হারিয়ে ফেলি। এরপর বিরহামের লোকেরা একজন একজন করে ধরে আমাদের প্রত্যেকের এক বা একাধিক হাড় ভেঙে দেয়। এরপর প্রত্যেককে আবার পেইন কিলার ইঞ্জেকশন দেওয়া হয়। একটা কপ্টার অ্যাক্সিডেন্ট করলে প্যাসেঞ্জারদের যেসব হাড় ভাঙতে পারে শুধু সেগুলোই ভাঙা হয়। পরে যেতে দেখে মনে হয় আমরা একটা হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে দুর্ভাগা শিকার মাত্র। হালের দিকে তাকিয়ে থাকলো রানা, মুখে কথা সরল না। কেমন যেন ভ্যাবাচেকা খেয়ে গেছে ও। জানে ভুল বা মিথ্যে বলছে না হল, অথচ কথাগুলো বিশ্বাসও করতে পারছে না ও। বারবার শুধু একটাই প্রশ্ন জাগছে মনে, এতগুলো বুড়ো মানুষ রয়েছে ওদের মধ্যে, মানুষ এরকম পাষণ্ড হয় কিভাবে? চোখ বুজে এদিক ওদিক মাথা নাড়ল রানা, বিড়বিড় করে বলল, বিরহাম। তারপর চোখ মেলল ও, জানতে চাইল, এত সব তুমি জানলে কিভাবে? নেমবুটাল ইঞ্জেকশন সবার শেষে দেওয়া হয় আমাকে। জেরেমি এলফাইন কথা বলছিলেন স্যার কাপলানের সাথে। ওদের সব কথা শুনতে পাই আমি। চারদিকে এই যে করুণ দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এর ধারণাটা ওরা কম্পিউটারের কাছ থেকে পায়। ইমমর্টাল লিমিটেডের কম্পিউটার কিভাবে কি করতে বলে দিয়েছে সেটাই ব্যাখ্যা করছিলেন এলফাইন। কিন্তু কেন? কি দরকার ছিল এই নিষ্ঠুরতার? একটা এয়ারক্রাফটে আমাদেরকে তুলে দিয়ে সেটা সাগরে ফেলে দেবার ব্যবস্থা করলেই তো পারতো ওরা। কেউ আমরা বাঁচতাম না, আমাদের কি হলো না হলো তাও কেউ কিছু জানতে পারতো না কখনো। অদ্ভুত এক চিজ এই কম্পিউটার, শুধু নিরেট ফ্যাক্ট নিয়ে মাথা ঘামায় সে। মানবিক কোনো গুণ তার কাছ থেকে আশা করা যায় না। আমি এবং আরও দু একজন ছাড়া আর যারা এখানে আহত হয়েছে তারা সবাই যে যার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার। বিরহামের পার্টিতে আপনি তো ছিলেনই। আমাদের কেন মরতে হবে তার ব্যাখ্যা এলফাইনের মুখ থেকে শুনেছেন, একটা ডাইভারশন ক্রিয়েট করার জন্য। সবাই যখন এই অ্যাক্সিডেন্ট নিয়ে ব্যস্ত থাকবে, সেই সুযোগে দক্ষিণ আমেরিকার একটা দেশে অভিযান চালাবে ইমমর্টাল লিমিটেড। তবু এই নিষ্ঠুরতার কারণ বোঝা গেল না। আমার ধারণা আমাদেরকে সাগরে গায়েব করে দেওয়া উচিত হবে কিনা এই প্রশ্নই করা হয়েছিল কম্পিউটারকে, কিন্তু কম্পিউটার বাবাজি সব দিক থেকে নিখুঁত একটা সমাধান বলে দেয় ওদের। সেই সমাধানের অন্যতম বৈশিষ্ট্য, লাশগুলো ওদের পছন্দ মতো সময়ে লোকের চোখে পড়বে। সাগরে ডুবিয়ে মারার মধ্যে অসুবিধাটা কি ছিল? উত্তর আটলান্টিকের প্রচণ্ড ঠান্ডায় কোনো মানুষের পক্ষে বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব নয়, বলল হল। তাই 4 কি বড় জোর 5 দিনের মধ্যে উদ্ধারকারী দলকে ফিরিয়ে নেওয়া হতো। ডাইভারশন ক্রিয়েট করার উদ্দেশ্য প্রচুর সময় হাতে পাওয়া। উদ্ধারকারী দল সাত তাড়াতাড়ি ফিরিয়ে নেওয়া হলে ওদের সেই উদ্দেশ্যটা পূরণ হতো না। কমেটের ব্যাপারেও ঠিক তাই করা হয়েছিল। দক্ষিণ আমেরিকায় অভিযান চালাবার জন্য প্রচুর সময় দরকার ওদের। কম্পিউটার ওদেরকে সম্ভাব্য সবচেয়ে বেশি সময় পাইয়ে দেবার ব্যবস্থা করেছে। হোমরা চোমরা লোকজনদের হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থ হয়ে যাবে, অন্য কোনো দিকে তেমন কোনো খেয়াল থাকবে না তাদের। সেই সুযোগটা নেবে ওরা। প্রথম দিকে লাশগুলোর কোনো খোঁজই পাওয়া যাবে না। হপ্তাখানেক বা দেড়েক পর সবাই যখন হতাশ বোধ করবে, ইমমর্টাল লিমিটেড তখন কৌশলে লাশের হদিশ পাইয়ে দেবে। অনেকভাবেই তা করা সম্ভব। সবচেয়ে সহজ উপায় হলো স্থানীয় একজন লোকের চোখে হঠাৎ করে বিধ্বস্ত হেলিকপ্টারটা পড়ে যাওয়া। এরপর কি হবে? উদ্ধার পর্ব শুরু হবে। তারপর শোক পালন পর্ব। রাষ্ট্রপ্রধানরা সব মিছিলে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নেবেন। বক্তৃতা বিবৃতি লেখা হবে। সারা দুনিয়া শোক সপ্তাহ পালন করবে। নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে বেন হলের ব্যাখ্যা সমর্থন করল রানা। কোনো কিছুই ওদের নজর এড়িয়ে যায়নি, বলল বেন হল। সবাইকে জানানো হবে উত্তরে বিরহামের একটা জমিদারি আছে। আমরা সেখানে পিকনিক করার এবং মাছ ধরার জন্য রওনা হয়েছিলাম। পরবর্তী ফ্লাইটে বিরহাম এবং তার অন্যান্য বন্ধু বান্ধব অর্থাৎ ইমমর্টাল গ্রুপ রওনা হবার কথা। হঠাৎ যদি কেউ, ধরো এই মুহূর্তেই, আমাদেরকে আবিষ্কার করে ফেলে? হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে জানতে চাইল রিটা। নিশ্চয়ই আশেপাশে ইমমর্টাল লিমিটেডের কোনো লোক তাকে বাধা দেবার জন্য নেই। আবার নিজের চারদিকে এবং মাথার ওপর তাকালো রানা। দেখে বুঝতে পারছো না?
হঠাৎ কেউ আবিষ্কার করবে আমাদের, সে সম্ভাবনা কোথায়? আমাদের দেখতে পেতে হলে সরাসরি আমাদের ওপর এসে দাঁড়াতে হবে তাকে। একটু থামল রানা, তারপর আবার বলল, আমার ধারণা আইসল্যান্ডের সবচেয়ে নির্জন এলাকায় রয়েছি আমরা। কোনো লোকজনের আনাগোনা নেই এদিকে। আপনার অনুমান সম্ভবত 100% কারেক্ট মিস্টার রানা, বলল হল। প্রথমে ঢালের মাথায় নিয়ে আসা হয় হেলিকপ্টারটাকে, তারপর ওখান থেকে এই সরু নালায় ফেলে দিয়ে ভাঙা হয় ওটাকে। তা না হলে ভাঙাটা দেখতে ন্যাচারাল হতো না। এই নালার ঠিক মাথার উপর দিয়ে যদি কোনো সার্চ প্লেন উড়ে যায়, অ্যালুমিনিয়ামের স্তূপটাকে দেখতে 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না পাইলটের। কিন্তু কোনো সার্চ প্লেনের দিকে আসার সম্ভাবনা 10 লক্ষ ভাগের 1 ভাগও আছে কিনা সন্দেহ। এরপর ওরা আমাদেরকে ঢালের ওপর ছড়িয়ে ফেলে দেয়। এতে করে 2 কি 3 হপ্তাহ পর যোগ্য একজন করোনার নিশ্চয় করে জানাবে। মানুষগুলো কেউ অ্যাক্সিডেন্টে আহত হয়ে, কেউ প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত হয়ে মারা গেছে। আমি ছাড়া আর কে হাঁটাচলা করতে পারে? নিজের চারদিকে তাকালো রানা। ঢালে যারা শুয়ে রয়েছে তাদের মধ্যে অনেকেই মাথা তুলে ঘাড় বাঁকা করে তাকিয়ে আছে ওর দিকে। তাদের হতাশা মাখা চেহারায় আশার আলো ফুটে উঠতে দেখে পাঁজরের তীব্র ব্যথাটা ভুলে থাকার চেষ্টা করলো ও। আরও 2-1 হয়তো চেষ্টা করলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারবেন, বলল বেন হল, কিন্তু ভাঙা হাত পা নিয়ে বেশি দূর যেতে পারবেন না কেউ। ঢালের উপরে ওঠার তো প্রশ্নই ওঠে না। আমাকেই তাহলে চেষ্টা করতে হবে। এতগুলো মানুষের প্রাণের দায়িত্ব ওর কাঁধে চেপেছে বুঝতে পেরে থমথমে হয়ে উঠল রানার চেহারা। তাহলে আর দেরি করি কেন, আমি বরং। হঠাৎ প্রসঙ্গ বদল করে জানতে চাইল ও, তোমার অবস্থাটা কি হল? কাঁধের হাড় ভেঙে দিয়েছে, হাঁটু দুটোও ভাঁজ করতে পারছি না, বোধহয় আমার পেলভিসও গেছে। হাসি মুখে বলল বটে হল, যেন চাঁদের সমতল ভূমির বর্ণনা দিচ্ছে, কিন্তু সেই সাথে ভুরু আর জুলফি থেকে বড়সড় করে নেমে এলো ঘামের ধারা। রিটার দিকে ফিরল রানা। তোমার? আমাকে তুমি ভাগ্যবতী বলতে পারো, বলল রিটা। গোড়ালির হাড় আগের জায়গায় নেই এটুকু বুঝতে পারছি, বাকি সব ঠিক আছে। রিটার সামনে চলে এলো রানা, ঝুঁকে পড়ে দুহাত দিয়ে ধরল ওকে, কাদা থেকে তুলল, পাজাকলা করে বয়ে নিয়ে এলো শুকনো মাটিতে। ওকে নামিয়ে দিয়ে ফিরে এলো হলের সামনে, তাকেও শুকনো মাটিতে রিটার পাশে নিয়ে এলো ও। তারপর ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে এগুলো ঢালের কিনারায় পড়ে থাকা বৃদ্ধ ভদ্রলোকের দিকে, যাকে শুধু এড নামে চেনেও। কাদা পানির ওপর পড়ে আছেন তিনি, হাঁটুর কাছে পা দুটো উল্টো দিকে ভাঁজ হয়ে আছে। তার মানে যদি বাঁচেনও, তার পা থাকবে না। শুকনো মাটিতে তাকে তুলে নিয়ে এলো রানা। বীরহামের ট্রফি রুমে ভদ্রলোকের চোখে বুদ্ধির দীপ্তি লক্ষ্য করেছিল ও। এখন আধ বোঝা চোখ ম্লান, বিমোর একটা ভাব ফুটে আছে। রানাকে দেখে অবশ্য হাসতে চেষ্টা করলেন, কিন্তু মুখে সেটা ভালো ফুটল না। লাঞ্চের সময় পেরিয়ে যাবার আগেই ফিরে আসতে চেষ্টা করব আমি, অভয় এবং সান্ত্বনা দেবার জন্যই কথাটা বলা। তারপর একটু রসিকতা করার চেষ্টা করলো রানা। সাথে আইসল্যান্ডের সেরা সুন্দরী নার্সও থাকবে আপনার জন্য। এবার বৃদ্ধের ঠোঁটে ক্ষীণ হাসির রেখা ফুটল। আমার যা বয়স, তাতে নার্সের চেয়ে বরং একটা কড়া চুরুট অনেক বেশি প্র্যাকটিক্যাল প্রমাণিত হবে। ঠিক আছে, চুরুটি পাবেন আপনি। ঝুঁকে পড়ে বৃদ্ধের হাতটা ধরে ঝাঁকিয়ে দিল রানা। হঠাৎ করে আবার সেই বুদ্ধির দীপ্তি দেখতে পেল তার চোখে। রানার হাতটা আঁকড়ে ধরে উঠে বসলেন তিনি। চেহারায় দৃঢ় আত্মবিশ্বাসের একটা ভাব ফুটে উঠল। ঝাড়া 5 সেকেন্ড রানার চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর স্পষ্ট কিন্তু নিচু গলায় কথা বলে উঠলেন তিনি। যেভাবে হোক ওকে থামাতেই হবে মিস্টার রানা। জেরোমির এই পাগলামি লক্ষ লক্ষ মানুষের সর্বনাশ ডেকে আনবে। তার উদ্দেশ্য হয়তো মহৎ, কিন্তু তার সাঙ্গপাঙ্গরা সবাই নীচ, স্বার্থপর, ক্ষমতার লোভে অন্ধ হয়ে আছে। কথা না বলে রানা শুধু মাথা ঝাঁকালো। যাই করে থাকুক জেরোমি, ওকে আমি ক্ষমা করে দিয়েছি। আরও নিচু গলায় বললেন বৃদ্ধ এড। যদি সুযোগ হয়, যদি আপনার সাথে তার দেখা হয়, তাকে কথাটা জানিয়ে দেবেন, বলবেন তাকে তার ভাই ক্ষমা করে দিয়েছে। হতভম্ব দেখালো রানাকে। মাই গড, জেরেমি এলফাইন আপনার ভাই? আমাদের মা আলাদা, কিন্তু বাপ এক। এত বছর আমি নেপথ্যে ছিলাম। আমাদের মাল্টিন্যাশনাল কর্পোরেশনের ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো আমিই ফেস করতাম। যোগাযোগ আর সাংগঠনিক কাজে তুলনা হয় না জেরোমির, ওদিকটা দেখাশোনা করতো সে।
সবার দৃষ্টি আকর্ষণ করার একটা ক্ষমতা এবং মধ্যমণি হয়ে থাকার একটা মোহ সবসময়ই ছিল ওর। সেজন্যই আমি ইচ্ছে করে নেপথ্যে সরে গিয়ে ওকে সামনে থাকার সুযোগ করে দিই। এই কদিন আগে পর্যন্ত আমরা ছিলাম অত্যন্ত সফল মানিকজোর। বৃদ্ধ অ্যাড মাথা নিচু করলেন, যেন শুভ বিদায় জানালেন রানাকে। যিশু যেন আপনাকে সাহায্য করেন। তারপর ধীরে ধীরে তার মুখে হাসি ছড়িয়ে পড়ল। আর হ্যাঁ, চুরুটের কথাটা যেন ভুলবেন না। না, ভুলবো না। বিড়বিড় করে কথাটা বলে ঘুরে দাঁড়ালো রানা। ধীরে ধীরে এগুলো ঢালের কিনারার দিকে। বিষয়টা এখনো কাটিয়ে উঠতে পারেনিও। ভাই হয়ে ভাইয়ের, হোক না সৎ ভাই, এরকম সর্বনাশ করতে পারে? রানার সব রাগ গিয়ে পড়ল বিরহামের ওপর। হঠাৎ থরথর করে কেঁপে উঠল শরীর। বিরহামের জিমনেশিয়ামে সারা শরীরে আগুন ধরে গিয়েছিল ওর। সেই আগুন আবার ছড়িয়ে পড়ল ওর সমগ্র অস্তিত্বে। এই সময় কে যেন ডাকলো ওকে। মিস্টার রানা। ফিরল রানা, দেখলো ঢালের একধারে কুণ্ডলি পাকিয়ে পড়ে রয়েছে রাশিয়ান ভদ্রলোক ডেভিড রুস্তভ। তার সামনে এসে দাঁড়ালো রানা। একজন সৎ কমিউনিস্টের আন্তরিক শুভেচ্ছা থাকলো আপনার সাথে মিস্টার রানা। এক নজর দেখে বুঝল রানা রাশিয়ান ডিপ্লোম্যাটের বাঁ পা এবং হাত দুটো ভেঙে দেয়া হয়েছে। ঢালের গায়ে সমতল একটা জায়গায় শুয়ে আছেন তিনি। আপনার জন্য কিছু আনতে হবে? কিছু একটা বলা দরকার, তাই বলা। আপনি ফিরে এলেই আমি খুশি হব মিস্টার রানা। ভদ্রলোকের মুখের চেহারা হঠাৎ একটু বিকৃত হয়ে উঠতে দেখলো রানা। ভয়ে কলজে শুকিয়ে এলো রানার। বুঝতে পারলো পেইন কিলার ওষুধের প্রভাব শেষ হয়ে গেলেই এরা সবাই চিৎকার শুরু করবে। হঠাৎ নালা থেকে উঠে পালিয়ে যাবার একটা তাগাদা অনুভব করলো ও। পারলে আপনার জন্য এক বোতল ভদকা নিয়ে আসবো বলে আর দাঁড়ালো না ও। ঢাল বেয়ে উঠতে শুরু করলো ও। প্রথমে অত্যন্ত সতর্কতার সাথে একবারে কয়েক ইঞ্চি করে ভাঙন ধরা পাঁজরের হাড়ে যাতে ঝাঁকি না লাগে। সোজা সামনে এবং ওপর দিকে তাকিয়ে আছে ও। ভেজে পিচ্ছিল মাটিতে বারবার হড়কে গেল হাত পা। প্রথম দিকে যতটুকু উঠল পিছলে নেমে এলো সবটুকু। উপলব্ধি করলো মাথাটা খালি করতে পারছে না ও। বিরহামের উপর আক্রোশে আগুন হয়ে আছে মেজাজ। জোর করে সব চিন্তা মাথা থেকে বের করে দিল ও। ভুলে থাকার চেষ্টা করলো বিরহামকে। নিজেকে মনে করিয়ে দিল 20-22 জন লোকের জীবন মৃত্যু নির্ভর করছে এখান থেকে বেরিয়ে গিয়ে সাহায্য নিয়ে সময় মতো ফিরে আসার উপর। এরপর প্রথম 20 ফিট উঠতে তেমন কোনো অসুবিধা হলো না, কিন্তু তারপর ঢালটা খাড়া হতে শুরু করেছে। এদিকের মাটিও অনেক শক্ত, হাত দিয়ে খুঁড়ে গর্ত করা কঠিন। অথচ পা রাখার জন্য গর্ত তৈরি করে উঠে যেতে হবে ওকে। বিকল্প কোনো উপায় নেই। এখন আর পাঁজরের ব্যথাটাকে গ্রাহ্য করছে না রানা। মন থেকে সব আবেগ, রাগ, ঘৃণা, ভয় দূর করে দিয়েছে। এক একটা গর্ত খুঁড়তে 2-2.5 মিনিট সময় লেগে গেল। আঙুলের নখ উল্টে গেল, কবজির উপর দিয়ে কনুইয়ের দিকে গড়িয়ে নামলো রক্ত, কিন্তু মুহূর্তের জন্য থামল না রানা। যন্ত্র হয়ে গেছে সে। গর্তে পা দিয়ে উঠে যাওয়া ছাড়া আর কোনো কাজ যেন নেই যন্ত্রটার। প্রতিটি পদক্ষেপ গুনতে শুরু করলো ও, কিন্তু 30 পর্যন্ত গোনার পর খেই হারিয়ে ফেলল। বুঝতে পারলো সচেতনভাবে কাজ করছে না ব্রেন। দিনের আলোর ভেতর দিয়ে রানা যেন এক অন্ধ লোকে এগোচ্ছে। অনুভূতি বা বোধ বলতে অবশিষ্ট আছে শুধু স্পর্শ। কিন্তু তারপরই এই প্রথমবারের মতো ভয়ে শিউরে উঠল। পড়ে যাবার বা ব্যথা পাবার ভয় নয়, ঢালের মাথায় উঠতে না পারলে নিচের আহত লোকগুলোকে বাঁচানো যাবে না এই ভয়। এক একটা মিনিট পেরোতে যেন সময় নিচ্ছে 1 ঘন্টা। আর কত দূর, আর কতক্ষণ? নিজের কাছ থেকে কোনো উত্তর পেল না রানা। উঠতে শুরু করার পর থেকে একবারও নিচের দিকে তাকায়নিও। জানে উদ্বেগ ব্যাকুল চোখে ওপর দিকে তাকিয়ে আছে সবাই। আবার গুনতে শুরু করলো ও, কিন্তু এবার 10 পর্যন্ত গোনার পরই খেই হারিয়ে ফেলল। এবার বিশ্রাম, নিজেকে বলল ও, কিন্তু 1 মিনিটের বেশি নয়। 20 সেকেন্ডও পেরোয়নি, আবার উঠতে শুরু করলো ও। ওর ধারণা 1 মিনিটের জায়গায় 1.5-2 মিনিট পার হয়ে গেছে। মাঝপথে দুবার থেমে শরীরের পাশে হাতের তালু মুছে নিল ও। হাতের পেশিগুলো তীব্র ব্যথায় টনটন করে উঠল। শুধু হাতের তালু নয়, সারা শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে উঠল টাইম বোমার টিকটিক আওয়াজ। রানার কানের ভিতরেই যেন কোথাও ফিট করা আছে বোমাটা। নিচের অসহায় লোকগুলোর কথা প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিচ্ছে ওকে।
পিঠ আর হাতের পেশিগুলো একসময় থরথর করে কাঁপতে শুরু করলো। বিপদ টের পেয়ে থেমে গেল রানা। মুখ তুলল ওপর দিকে। চোখে পাপড়িতে ঘাম লেগে থাকায় ভালো দেখতে পেল না। ঢালের মাথার লম্বা আকাশটাকে কেমন যেন ঝাপসা দেখালো। বোঝার কোনো উপায় নেই কতটা দূরে। কয়েক সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার উঠতে শুরু করলো রানা। গর্ত খোঁড়ার জন্য নরম একটা জায়গা হাতড়াচ্ছে। এই সময় অপ্রত্যাশিতভাবে ঢালের কিনারা স্পর্শ করলো ওর আঙুল। শরীরে যে এতটা শক্তি লুকিয়েছিল ধারণাও করতে পারেনি ও। মাত্র একটা ঝাঁকি দিয়ে ঢালের গা থেকে কিনারা টপকে সমতল মাটিতে পড়ে গড়ান দিল একটা। তারপর স্থির নিঃসার হয়ে গেল শরীরটা। একটু পর ঘন ঘন উঁচু নিচু হতে শুরু করলো বুক। 5 মিনিট পর উঠে বসলো রানা, কিন্তু দাঁড়ালো না। এখনো হাঁপাচ্ছে ও, এখনো ঘাম ঝরছে শরীর থেকে। চোখ দুটো বুজে আছে ও। নিজের চারদিকে কি দেখবে জানে না, এখনই জানতে চায়ও না ও। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ও। ওকে দিয়ে তাকালো ঢালের নিচে। দিনের আলোয় পরিষ্কার দেখা গেল নিচের লোকেদের, কিন্তু সবাই যেন ছোট ছোট খেলনা পুতুল। একজন হাত নাড়ল ওকে দেখে, কিন্তু ওপর থেকে তাকে ঠিক চিনতে পারল না রানা। চিৎকার করে কিছু বলার জন্য হাত দুটো ঠোঁটের চারদিকে চোঙের মতো করলো রানা, কিন্তু কি বলবে ভেবে না পেয়ে ওই ভঙ্গিতে বোকার মতো ঝাড়া 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকলো ও। এমন একটা কথা মনে পড়লো না যা শুনে নিচের লোকগুলো উৎসাহ বোধ করবে বা অভয় পাবে। ধীরে ধীরে হাত দুটো নামিয়ে নিল রানা। ঢাল বেয়ে ওপরে ওঠার পর এখনো জানে সেই ওদের একমাত্র ভরসা। আহত তো দূরের কথা, সুস্থ সবল খুব কম মানুষই এই ঢাল বেয়ে উঠতে পারবে। বড়জোর হাজারে একজন, তাকেও সাংঘাতিক ঝুঁকি নিতে হবে প্রাণের উপর। নিঃশব্দে শুধু হাত নাড়ল রানা, তারপর উঠে দাঁড়ালো।